প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি রতনচন্দ্র দেবনাথ বিটগড় রাধানাথ উচ্চ বিদ্যালয় ব্রাহ্মণবাড়িয়া নবীনগর। আমরা দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য হিসাব বিজ্ঞান বিষয়ের আমরা নবম অধ্যায় নিয়ে একটু আলোচনা করছি। সেটা হচ্ছে রেওয়ামিল। বিষয়টা একটু সহজ বিষয়, ইংরেজিতে সেটাকে বলে ট্রায়াল ব্যালেন্স। এই চ্যাপ্টারটা করে অনেক শিক্ষার্থীরা খুব আনন্দ পায়। তোমরা অনেকেই করেছো, জাস্ট এখন আমরা রিভিশন দিচ্ছি। রেওয়ামিল কি, এই বিষয় নিয়ে আমরা একটু আলোচনা করব। ব্যবসায়ের লাভ ক্ষতি ও আর্থিক অবস্থা নির্ণয়ের পূর্বে লিপিবদ্ধকৃত হিসাবের নির্ভুলতা যাচাই করা একান্ত প্রয়োজন। অর্থাৎ একটা ব্যবসা প্রতিষ্ঠানের লাভ ক্ষতি নির্ণয়ের পূর্বে সেই লাভ বা ক্ষতি কতটুকু হয়েছে সেটা তো বের করা হবে, কিন্তু তার পূর্বে আমাদের কি যাচাই করতে হবে, যে প্রকার হিসাব নিকাশ করা হয়েছে সেই সকল প্রকার হিসাবে কোনো ভুল ত্রুটি আছে কিনা। গাণিতিক শুদ্ধতা যাচাই না করে হিসাবের ভুল ত্রুটি নির্ণয় করা সম্ভব হয় না। গাণিতিক শুদ্ধতা যাচাই না করে হিসাবের ভুল ত্রুটি যাচাই করা সম্ভব হয় না। তাই গাণিতিক শুদ্ধতা যাচাই করে রেওয়ামিল প্রস্তুতের মাধ্যমে একটি ব্যবসা প্রতিষ্ঠানের প্রকৃত ফলাফল নির্ণয় করে সম্পত্তির দায় এবং কি মোট মুনাফা নির্ণয় করা সম্ভব। সেক্ষেত্রে ব্যবসা প্রতিষ্ঠানের কি সঠিক মুনাফা বা আর্থিক অবস্থার বিবরণী প্রদর্শিত হয়, অর্থাৎ ব্যবসায়ের সম্পদ এবং দায় কতটুকু আছে সেটুকু সঠিক তথ্য প্রকাশ করবে। আর আমরা যদি রেওয়ামিল না করে ব্যবসার আর্থিক অবস্থা নির্ণয় করি, তাহলে এখানে অনেক ভুল ত্রুটি পরিলক্ষিত হতে পারে। সুতরাং আর্থিক অবস্থা প্রদর্শনের পূর্বে অথবা মোট মুনাফা, নিট মুনাফা এবং সম্পত্তি ও দায় নিরূপণের পূর্বে তাকে অবশ্যই রেওয়ামিল সম্পর্কে ধারণা থাকতে হবে এবং রেওয়ামিল তৈরি করতে হবে। কেননা রেওয়ামিল না করলে হিসাবের ভুল ত্রুটি সহজে ধরা পড়ে না। হিসাব সংরক্ষণে যে সকল ভুল হওয়ার আশঙ্কা থাকে তা সতর্কতার সঙ্গে বিবেচনা করে খতিয়ানের উদ্ধৃত দ্বারা রেওয়ামিল প্রস্তুত করা হয়। আমরা জানি খতিয়ানে বিভিন্ন প্রকার হিসাব থাকে। বিভিন্ন প্রকার হিসাব অর্থাৎ জাবেদাতে যে সমস্ত হিসাব নিকাশ সংরক্ষিত হয়, সেই হিসাব নিকাশ কি করা হয়, বিভিন্ন শ্রেণীবদ্ধভাবে বিভিন্ন শ্রেণীতে সাজিয়ে যে বিবরণী প্রস্তুত করা হয় সেটাই তো রেওয়ামিল। আমরা জাবেদা থেকে কি খতিয়ান করি, খতিয়ানের উদ্ধৃতগুলি দিয়ে আমরা রেওয়ামিল প্রস্তুত করি। একটু আগে বলেছি যে হিসাবের শ্রেণীবদ্ধ সারণী বিভিন্ন প্রকার হিসাব করা হয়, সেগুলি হচ্ছে খতিয়ানে। আর খতিয়ানের ব্যালেন্স বা উদ্ধৃতগুলি নিয়ে আমরা যে বিবরণী তৈরি করি সেটা হচ্ছে রেওয়ামিল। হিসাব সংরক্ষণে যে সকল ভুল হওয়ার আশঙ্কা থাকে তার সতর্কতার সঙ্গে বিবেচনা করে খতিয়ানের উদ্ধৃত দ্বারা রেওয়ামিল প্রস্তুত করা হয়। খতিয়ানের ডেবিট উদ্ধৃত সমূহের যোগফল ক্রেডিট উদ্ধৃত সমূহের যোগফলের সমান হলে ধরে নেওয়া হয় হিসাবের গাণিতিকভাবে কোনো ভুল নাই, অর্থাৎ হিসাবে কোনো ভুল ত্রুটি নাই। কারণ আমরা জানি খতিয়ানের বিভিন্ন প্রকার হিসাব আছে, যেমন নগদান হিসাব, সম্পদ হিসাব, আয় হিসাব, ব্যয় হিসাব। যেমন আয় হিসাবের মধ্যে থাকতে পারে বিক্রি হিসাব, প্রাপ্ত কমিশন হিসাব, প্রাপ্ত ভাড়া হিসাব এগুলি। আর ব্যয় হিসাবের মধ্যে রয়েছে বেতন হিসাব, ভাড়া হিসাব, বিজ্ঞাপন হিসাব, এই সমস্ত হিসাবগুলি। এই সমস্ত হিসাবগুলির মাধ্যমে আমরা কি করি, রেওয়ামিল প্রস্তুত করি। রেওয়ামিল প্রস্তুতের আমরা একটা ফর্মুলা দিছি, সকল প্রকার খরচ, ক্ষতি, সম্পত্তি ও মালিকানা সত্ত্ব হ্রাস পেলে ডেবিট, আর সকল প্রকার আয়, দায় ও মালিকানা সত্ত্ব বৃদ্ধি ক্রেডিট। সকল প্রকার আয়, দায় ও মালিকানা সত্ত্ব বৃদ্ধি ক্রেডিট।
সেভাবে আমরা সাধারণত রেওয়া মিল প্রস্তুত করি। রেওয়া মিল কোতিয়ানের ডেবিট উদ্ধৃত সময়ের যোগফল ক্রেডিট উদ্ধৃত সময়ের যোগফলের সমান হলে ধরে নেওয়া হয় হিসাব গাণিতিকভাবে নির্ভুল হয়েছে। সুতরাং এখানে বুঝতে হবে রেওয়া মিল প্রস্তুতের ফলে সহজে ভুল উদ্ঘটিত হয় এবং কি হয়, রেওয়া মিল প্রস্তুতের ফলে সহজে ভুল উদ্ঘটিত হয় এবং ভুল সংশোধনের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়। আমরা নবম অধ্যায়ের রেওয়া মিল পৃষ্ঠা নাম্বার 126 এখানে সবকিছু দেওয়া আছে, আমরা সবকিছু এখানে দেখে নিই। মোট ডেবিট, মোট ক্রেডিট, সম্পদ, ব্যয়, মালিকানা সত্ত্ব, দায়, আয় ইত্যাদি। এই অধ্যায় শেষে আমরা কি শিখতে পাব? এই অধ্যায় শেষে আমরা হিসাবের উদ্ধৃত দিয়ে যথাযথ ছকে রেওয়া মিল প্রস্তুত করে হিসাবের গাণিতিক নির্ভুলতা পরীক্ষা করতে পারব। হিসাব লিখনের ভুলগুলোর মধ্যে কোন ভুলগুলো রেওয়া মিলে গরমিল ঘটাবে এবং কোন ভুলগুলো গরমিল ঘটাবে না তা শনাক্ত করতে পারব। অনিশ্চিত হিসাবের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করতে পারব, অর্থাৎ অনিশ্চিত হিসাব আমরা কেন প্রয়োগ করি। অনিশ্চিত হিসাব খুলে সাময়িকভাবে রেওয়া মিল উভয় দিকে মেলাতে পারব। রেওয়া মিলের ধারণা পৃষ্ঠা নাম্বার 127 তোমরা দেখে নেবে বাসায়। খতিয়ানের হিসাবগুলো গাণিতিক নির্ভুলতা যাচাই করার জন্য কোনো নির্দিষ্ট সময়ে একখানা নির্দিষ্ট পৃথক খাতায়, কি বলছে, একটা পৃথক খাতায় কি করতে হবে, পৃথক খাতায় বা কাগজে আমরা সকল প্রকার উদ্ধৃতগুলি, ডেবিট উদ্ধৃতগুলি ডেবিট দিকে এবং ক্রেডিট উদ্ধৃতগুলি ক্রেডিট দিকে নিয়ে যে বিবরণী প্রস্তুত করি সেটাকে বলা হয় কি, রেওয়া মিল। সেটাকে কি বলা হয়? রেওয়া মিল। খতিয়ানের হিসাবের গাণিতিক নির্ভুলতা যাচাই করার জন্য, খতিয়ানের হিসাবগুলোর গাণিতিক নির্ভুলতা যাচাই করার জন্য কোনো নির্দিষ্ট দিনে একখানা পৃথক খাতায় বা কাগজে সকল হিসাবের উদ্ধৃতগুলোকে ডেবিট ও ক্রেডিট এই দুই ভাগে বিভক্ত করে যে বিবরণী প্রস্তুত করা হয় তাকে রেওয়া মিল বলে। রেওয়া মিলে ডেবিট দিকের যোগফল ক্রেডিট দিকের যোগফলের সমান হলে সাধারণত ধরে নেওয়া হয় যে খতিয়ানের হিসাবের কোনো ভুল নাই বা গাণিতিক ভুল নেই। খতিয়ানের ডেবিট এবং ক্রেডিট অর্থাৎ সম্পদ, দায় এবং মালিকানা সত্ত্ব হ্রাস এর ব্যালেন্সগুলি, সকল প্রকার আয়, দায় ও মালিকানা সত্ত্ব বৃদ্ধির এর ব্যালেন্সগুলি যদি সমান হয় সাধারণত ধরে নেওয়া হয় যে রেওয়া মিলে কোনো প্রকার ভুল ত্রুটি নেই। রেওয়া মিলের উদ্দেশ্য, সাধারণত আমরা রেওয়া মিলের উদ্দেশ্য সমূহ সম্পর্কে জানব। কোন কোন উদ্দেশ্যে আমরা রেওয়া মিল প্রস্তুত করে থাকি? আমরা কি কি উদ্দেশ্যে রেওয়া মিল প্রস্তুত করে থাকি? সাধারণত রেওয়া মিলের উদ্দেশ্য কি, কেন আমরা রেওয়া মিল প্রস্তুত করব? রেওয়া মিলের উদ্দেশ্য সাধারণত 6টি। উদ্দেশ্য কয়টি? 6টি। এক নাম্বার আছে জাবেদা ও খতিয়ানের লেনদেন কিন্তু সঠিকভাবে লিপিবদ্ধ হয়েছে কিনা তা যাচাই করা রেওয়া মিলের একটি মুখ্য উদ্দেশ্য। জাবেদা ও খতিয়ানের লেনদেনগুলো সঠিকভাবে লিপিবদ্ধ করা হয়েছে কিনা তা যাচাই করা রেওয়া মিলের একটি মুখ্য উদ্দেশ্য। 2. আর্থিক বিবরণী তথা বিশদায় বিবরণী ও আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত সহজ করা। 3. জাবেদা ও খতিয়ানে কোনো প্রকার ভুল ত্রুটি থাকলে তা উদ্ঘাটন ও সংশোধন করা। দুতরফা দাখিলা পদ্ধতি মোতাবেক
জাবেদা ও খতিয়ানের লেনদেন লিপিবদ্ধ হয়েছে কিনা তা নিশ্চিত হওয়ার জন্য রেওয়ামিল প্রস্তুত করা হয়। খতিয়ানের সকল জের একসাথে থাকে বলে আর্থিক বিবরণী প্রস্তুতের সময় ও শ্রমের অপচয় রোধ হয়। রেওয়ামিলের সাহায্যে ব্যবসার আর্থিক অবস্থা সম্পর্কে জানা যায়। সাধারণত এই 6টি উদ্দেশ্যে রেওয়ামিল প্রস্তুত করা হয়। আমরা জানি কি রেওয়ামিলের উদ্দেশ্য 6টি। আমি আবারও বলছি, তোমরা মনোযোগ দিয়ে শুনবে। রেওয়ামিলের প্রধান উদ্দেশ্য হচ্ছে জাবেদা ও খতিয়ানের লেনদেনগুলো সঠিকভাবে লিপিবদ্ধ করা হয়েছে কিনা তা যাচাই করা রেওয়ামিলের একটি মুখ্য উদ্দেশ্য। 2. আর্থিক বিবরণী তথা বিশদ আয় বিবরণী ও আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত সহজতর করা। 3. জাবেদা ও খতিয়ানে কোনো ভুল ত্রুটি থাকলে তা উদ্ঘাটন ও সংশোধন করা। 4. দুতরফা দাখিলা পদ্ধতি মোতাবেক জাবেদা ও খতিয়ানে লেনদেন লিপিবদ্ধ হয়েছে কিনা তা নিশ্চিত হওয়ার জন্য রেওয়ামিল প্রস্তুত করা হয়। খতিয়ানের সকল জের একসাথে থাকে বলে আর্থিক বিবরণী প্রস্তুতের সময় ও শ্রমের অপচয় রোধ হয়। 6. রেওয়ামিলের সাহায্যে কারবারের আর্থিক অবস্থা সম্পর্কে ধারণা দেয়। আমরা রেওয়ামিলের মাধ্যমে আর্থিক অবস্থা সম্পর্কে ধারণা করতে পারবো, অর্থাৎ সম্পদটায় কি অবস্থা আছে। রেওয়ামিলের ছক। এবার দেখাবো আমরা একটা রেওয়ামিলের ছক অঙ্কন করে। রেওয়ামিলের ছক। প্রথম আমরা উপরে 2টি ঘর করব, এটা দেব, এটা হচ্ছে হিসাবের নাম, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। এটাকে হবে ক্রমিক নং। এটা হচ্ছে হিসাবের নাম, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। এই ছকের মাধ্যমে আমরা সাধারণত রেওয়ামিল প্রস্তুত করে থাকি। শিক্ষার্থীরা, তোমরা দেখতে পাচ্ছ প্রথমে যে ঘরটা সেটা হচ্ছে ক্রমিক নং, দ্বিতীয়ত হিসাবের নাম, তৃতীয়ত খতিয়ান পৃষ্ঠা, এরপরে ডেবিট টাকা, ক্রেডিট টাকা। সাধারণত আমরা জাবেদা করেছি, খতিয়ান করেছি, তোমরা এগুলি রেওয়ামিল করেছি, তোমরা এগুলি সবাই পারো। তারপরে জাস্ট রিভিশন দিচ্ছি। লকডাউনে বা করোনাকালীন সময়ে যেহেতু তোমাদের সাথে আমাদের কি সম্পর্কটা জোর হচ্ছে না বা যোগাযোগ স্থাপিত হচ্ছে না, তাই কি হচ্ছে, আমরা অনলাইনের মাধ্যমে এগুলি শুধু রিভিশন দিয়ে দিচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ ক্রমিক নং, হিসাবের নাম, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, এই সব মোতাবেক রেওয়ামিল করতে হয় এবং তোমরা সেটা জানো। ক্রমিক নঙে আমরা প্রথম যে ব্যালেন্সগুলি থাকবে, খতিয়ানের ব্যালেন্সগুলি থেকে শিরোনামের ক্রমান্বয়ে আমরা 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার এবং ক্রমিক নং 1, 2, 3, 4 যত খুশি ভাবে আমরা দেব। দিয়ে খতিয়ানের ব্যালেন্সগুলি, মনে করি আমি এখানে নগদান হিসাব লিখব, নগদান হিসাব, তাহলে এখানে আমরা নগদান হিসাব লিখব, মনে করি নগদান হিসাব 10,000 টাকা, আমরা 10,000 টাকা দেব। 2 নম্বরে কি হবে, মনে করি আমরা ব্যাংক হিসাব, এটা দিলাম 30,000, মনে করি পাওনাদার, পাওনাদার 20,000, এরপরে উত্তোলন, উত্তোলন 10,000,
বিক্রয় মনে করি আছে কত মূলধন 50 তারপরে 7 মনে করি বেতন মনে করি আমরা 50,000। সাধারণত আমরা এইভাবে রেওয়ামিল প্রস্তুত করি। এখানে এটা জাস্ট একটা আমরা নমুনা দেখালাম। বিষয়টা হচ্ছে কি, আমরা সংজ্ঞায় বলছি বা ফর্মুলাতে বলছি সকল প্রকার সম্পদ, খরচ, ক্ষতি এবং মালিকানা সত্ত্ব হ্রাস ডেবিট, এবং সকল প্রকার আয়, দায়, মালিকানা সত্ত্ব বৃদ্ধি সেটা হচ্ছে ক্রেডিট। সেই হিসাবে আমরা কতগুলো ব্যালেন্স দিছি, খতিয়ানের ব্যালেন্স, যেমন নগদান হিসাব করছি। যখন আমরা খতিয়ানের নগদান হিসাব করছি, ওখান থেকে আমরা নগদান হিসাবের একটা ব্যালেন্স পেয়েছি কত, 10,000 টাকা। এটা কিন্তু সম্পত্তিবাচক হিসাব। নগদান হিসাবটা কি হিসাব? সম্পত্তিবাচক হিসাব। তাহলে সম্পদ বৃদ্ধি সেক্ষেত্রে ডেবিট। আর তাছাড়া আমরা রেওয়ামিলের ফর্মুলা লিখছি সকল প্রকার সম্পদ ডেবিট। নগদান হিসাবটা কি? সম্পদ, এটা ডেবিট। ব্যাংক হিসাবটা কি? সম্পদ ডেবিট। পাওনাদারটা কি? দায় হিসাব। আমরা ফর্মুলা লিখছি দায় বৃদ্ধি পেলে ক্রেডিট, তাহলে এখন আমরা ক্রেডিট দিচ্ছি। উত্তোলনটা কি হিসাব? উত্তোলনটা মালিকানা সত্ত্ব হিসাব, তাহলে মালিকানা সত্ত্ব হ্রাস পেলে ডেবিট। উত্তোলন করলে মালিকানা সত্ত্ব সাধারণত হ্রাস পায়, এ কারণে ডেবিট। বিক্রয়টা কি হিসাব? আয় হিসাব। বিক্রয়টা কি হিসাব? আয় হিসাব। তাহলে বিক্রয় আয়, আয় বৃদ্ধি পেলে ক্রেডিট, আমরা ফর্মুলাতে লিখছি। মূলধন মালিকানা সত্ত্ব হিসাব, মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেলে কি হয়? ক্রেডিট হয়। বেতন ব্যয় হিসাব, ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট। সাধারণত এইভাবে এগুলি ডেবিট ব্যালেন্সগুলি ডেবিট পাশে এবং ক্রেডিট ব্যালেন্সগুলি ক্রেডিট পাশে লিখে আমরা যে বিভিন্ন প্রস্তুত করি সেটাই হচ্ছে রেওয়ামিল। সেটা হচ্ছে কি? রেওয়ামিল। এটা রেওয়ামিলের ছক। এবার এই ছকের আমরা বিস্তারিত বর্ণনাটা আরেকটু পড়াচ্ছি। যেহেতু রেওয়ামিল হিসাবের কোনো অংশ নয়, সেহেতু রেওয়ামিলের কোনো স্বীকৃত ছক নেই। অর্থাৎ এটা বিভিন্নভাবে ছক তৈরি করা যায়। সাধারণত আমাদের পাঠ্য বই ঠিক এভাবে আমরা ছকটা দিয়ে থাকি। তাছাড়া IAS ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড কমিটি এর সুনির্দিষ্ট কোনো ছক প্রদান করেননি। উল্লেখিত ছকটি কি বহুলভাবে ব্যবহৃত হয়? এই ছকটি সাধারণত কি বহুল, অর্থাৎ বেশিরভাগ মানুষে ব্যবহার করে থাকে। নিম্নে রেওয়ামিলের ছকের বিভিন্ন গড়ের বর্ণনা দেওয়া হবে। ক্রমিক বা কোড নং। যদি হিসাবের কোনো কোড নং থাকে, যদি হিসাবের কোনো কোড নং থাকে তবে হিসাবের বিপরীতে সেই কোড নং, হিসাবের কোড নং না থাকলে ধারাবাহিকভাবে ক্রমিক নং বসাতে হয়। অর্থাৎ যে বিষয়টা হচ্ছে এখানে ক্রমিক নংও থাকতে পারে, কোড নংও থাকতে পারে। সাধারণত আমাদের পাঠ্য বইয়ে তেমন কোড নং পাওয়া যায়নি, সাধারণত আমরা ক্রমিক নং দিয়ে অঙ্ক করে থাকি। হিসাবের শিরোনাম, এইটা হচ্ছে হিসাবের নাম বা হিসাবের শিরোনাম, অর্থাৎ কোন কোন হিসাবগুলি এখানে আসবে এটাকে বলা হয় হিসাবের শিরোনাম। তারপর আসছে খতিয়ান পৃষ্ঠা। তারপরে কি আসছে? খতিয়ান পৃষ্ঠা। শিরোনামের পর আসছে খতিয়ান পৃষ্ঠা। সেটা হচ্ছে খতিয়ান পৃষ্ঠা, এরপরে ডেবিট টাকা এবং ক্রেডিট টাকা। আর হিসাবের শিরোনামে আমরা সাধারণত কি বসাই? এই সকল প্রকার, যেমন মূলধন হিসাব, বিক্রি হিসাব, উত্তর হিসাব, পাওনাদার হিসাব, নগদান হিসাব, আয়, এই ধরনের হিসাবগুলি আমরা সাধারণত লিখি। খতিয়ান পৃষ্ঠা, সেটা বিষয় হচ্ছে আমরা যখন জাবেদার পর খতিয়ান করি, খতিয়ানের তো বিভিন্ন পৃষ্ঠা, খতিয়ান ব্যাপক খতিয়ান থাকতে পারে, কোনো কোনো জাবেদা করে খতিয়ান করলে 20টা 30টা খতিয়ান হতে পারে, ঠিক না? তাহলে কোন খতিয়ানটা কোন পৃষ্ঠা থেকে আইছে সাধারণত সেই বিষয়টা এখানে উল্লেখ করা হয়। সাধারণত কি
কোন খতিয়ান পৃষ্ঠায় কি উল্লেখ করা হয়, কোন খতিয়ানটা কোন ব্যালেন্সটা, যেমন নগদান হিসাবটা কোন পৃষ্ঠায় ছিল, ব্যাংক হিসাবটা কোন পৃষ্ঠায় ছিল, পাওনা হিসাবটা কোন পৃষ্ঠায় ছিল, উত্তরটা কোন পৃষ্ঠায় ছিল, বিক্রি কোন পৃষ্ঠায় ছিল, মূলধন কোন পৃষ্ঠায় ছিল, এগুলি আমরা সেখানে আলোচনা করি। এবং এই খতিয়ান পৃষ্ঠাটা আমরা সাধারণত খতিয়ানের পৃষ্ঠা থেকে আমরা দিয়ে থাকি কোন পৃষ্ঠায় কোন হিসাবটা ছিল। তারপরে ডেবিট টাকা, ক্রেডিট টাকা। খতিয়ান বিভিন্ন হিসাবে ডেবিট উদ্ধৃতগুলোর টাকার পরিমাণ সাধারণত ডেবিট করে লেখা হয় এবং ক্রেডিটের বিষয়গুলি আমরা ক্রেডিট করে লিখে থাকি। রেওয়ামিল প্রস্তুত প্রণালী, আমরা কিভাবে রেওয়ামিল প্রস্তুত করব। সাধারণত আমরা নমুনাটা সাধারণত দেখাই দিয়েছি কিভাবে রেওয়ামিল প্রস্তুত করব। তারপর আমরা কি করি, এখন আমরা বিস্তারিত আলোচনা করব। কি আলোচনা করব, রেওয়ামিল প্রস্তুত প্রণালী। দেখি আমরা কিভাবে রেওয়ামিল প্রস্তুত করা যায়। লেনদেন চিহ্নিত করার পর এখন আমরা সবটা মুছে ফেলি। কিভাবে আমরা রেওয়ামিল প্রস্তুত করে থাকি বা থাকব। রেওয়ামিল তৈরি করতে হলে প্রথম আমরা লেনদেন চিহ্নিত করি। লেনদেন চিহ্নিত করার পর প্রাথমিকভাবে সেগুলো জাবেদায় তারিখের ক্রমানুসারে লিপিবদ্ধ করা হয়। সেটা আমরা জানি যে প্রথম আমরা লেনদেন চিহ্নিত করি, যেটা লেনদেন নয় সেগুলি তো আর কি জাবেদা তৈরি করা হয় না বা জাবেদা তৈরি করা যায় না। সুতরাং প্রথম আমরা কোনটি লেনদেন কোনটি লেনদেন নয় সেগুলি আমরা প্রাথমিকভাবে বাছাই করি। বাছাই করার পর কোনটি যখন লেনদেন হবে সেগুলি আমরা তারিখের ক্রমানুসারে জাবেদায় লিপিবদ্ধ করে থাকি। পরবর্তীতে প্রত্যেকটি হিসাবের আলাদা আলাদা শিরোনামের মাধ্যমে পাকাপাকিভাবে